এবং আমরা যারা এখন প্রায় ৮০-র কাছাকাছি অথবা ৮০ অতিক্রম করছি, যেমন প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব করেছেন, আমরা খুব বেশি দিন আমরা কাজ করতে পারবো না বা এই পৃথিবীতে আমরা থাকবো না। কিন্তু আমরা একটা পৃথিবী দেখে যেতে চেয়েছিলাম যে একটা সুন্দর, একটা শান্তিপূর্ণ, একটা মানবিক একটা পৃথিবী। দুর্ভাগ্য আমাদের শেষ সময়ে আমরা আরও বেশি করে একটা অমানবিক পৃথিবী, একটা অশান্ত পৃথিবী, একটা অন্যায্য পৃথিবী আমরা দেখছি। আজকে গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে সেই অশান্তি ছাড়ার শান্তি কোথাও নেই। দেশের কথায় আসি, যে মেওয়াজুদ্দিন সাহেব যে দেশ দেখতে চেয়েছিলেন, আল্লাহর কাছে আল্লাহর অশেষ রহমত যে আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা 24শে জুলাই থেকে শুরু করে 5ই আগস্টের মধ্যে একটা রক্তাক্ত ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সুযোগটা আমরা পেয়েছি। সেই সুযোগের পাওয়ার পরে আমরা সবাই মিলে যে স্বপ্ন দেখছি, যে চিন্তা করছি যে আমরা একটা সত্যিকার একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেটিক একটা দেশ আমরা গড়ে তুলব। আমরা চেষ্টা করছি, আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি চেষ্টা করছেন এইভাবে দেশের মানুষকে তার কাছাকাছি চলে গিয়ে, তাদের সঙ্গে গিয়ে তাদেরকে উজ্জীবিত করে, ঠিক তার পিতার মতোই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মতোই মানুষকে সংগঠিত করে দেশকে বিনির্মাণ করবার কাজ করছেন। এবং সেই জন্যই তিনি বারবার যে স্লোগান দিচ্ছেন, এসো আমরা একসাথে কাজ করি, একসাথে দেশ গড়ি, এবং সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে তিনি এগিয়ে চলেছেন। প্রফেসর ইমাজুদ্দিন আহমেদ সাহেবরা সেই মানুষ যারা নিজের জন্য কোনো কিছু চিন্তা করেনি। আমি যখন তার ইউনিভার্সিটির পেছনে ওটা কাঁটাবনে বাসায় যেতাম, দেখতাম যে কী সহজ সরল একটা জীবন, কি সাধারণ একটা জীবন, অথচ একটা অত্যন্ত উঁচু মনের একটা মানুষ। তার জীবনের সমস্ত দর্শন নিয়ে তিনি কাজ করেছেন এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের কল্যাণের জন্য। আমরা আজকে অনেকগুলো কথা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন যে এসছে আজকে, আমার অত্যন্ত সাংবাদিক বন্ধু আমাদের মাসুম ভাই, না আরে এখনই আসলো, যে আমাদের সাংবাদিক বন্ধু আমাকে একটা চিট পাঠিয়েছেন যে আজকে আমার এই বিষয়েও কথা বলা উচিত, সেই জন্য আমি কথাগুলো বলছি। সুমন ভাই, তো তিনি বলেছেন যে আজকে যে প্রশ্নগুলো এসছে, যে বিশেষ করে আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফায়সালা হবে। এই প্রশ্নটা আসলে আমার কাছে মনে হয় যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। কারণটা হচ্ছে যে কথাগুলো বলা হয়েছে, যে গণভোটের কথা, সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। যে কথাটা বলা হয়েছে, অর্থাৎ আমরা বারবার করে যে কথা বলতে চাচ্ছি যে আমরা এই যে উচ্চকক্ষে অনুপাতিক হারে ভোট অনুপাতিক হারে যে আপনার প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। এবং সেখানেই তারা আমাদের সঙ্গে, আমি সেই সময় আপনার যদি মনে থাকে, আমি স্টেটমেন্ট দিয়েছিলাম আমি নিজে, যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেই রিফর্ম কমিশন তারা যে কথাগুলো সেদিন যেভাবে তারা নিয়ে এসছেন, আমাদের কনসেন্ট ছাড়াই, সেই কনসেন্ট ছাড়া তারা নিয়ে এসছেন। এবং জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন, আমার কাছে এখানে নাই, প্রতিটি জায়গায় বলা আছে যে দল তাদের ম্যানিফেস্টো অনুযায়ী যেভাবে আশ্চর্য নির্বাচিত হবে, তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী সেইটাকে বাস্তবায়িত করবে। আমরা বারবারই এই কথা বলে এসেছি, এবং আমরা উই আর কমিটেড। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে। কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব,
এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমরাই তো সংস্কার এনেছি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাশ করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয় তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। এখন বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার আর কেউ বোঝে না। আমরা যতই মনে করি জনগণ কিন্তু সবচেয়ে ভালো বোঝেন, তারাই সেই সিদ্ধান্তটা সবচেয়ে ভালো নেবেন যে আমরা সংবিধান সংশোধনের ব্যাপারে কী বলছি। এখন যে কথাগুলো নিয়ে তাদের কথা, সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোনো রকমের কোনো আপনার বিভ্রান্তি কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। জায়গায় কথাগুলো এই জন্য বললাম যে সাংবাদিকরা এটা চাচ্ছেন। আমি মনে করব যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হোক। আমরা যেটা বারবার করে বলে আসছি যে জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রায় 18-19 বছর ধরে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবেই এসেছি। আমাদের এই বিএনপির সম্পর্কে অনেকে অনেক কথা বলে। বিএনপির 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। বিএনপির প্রায় 1700 নেতা কর্মী গুম হয়ে গেছে। বিএনপির কয়েক হাজার মানুষ হত্যা হয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। সুতরাং এই কথাগুলো বারবার করে আমাদেরকে বলতে হয় এই জন্যে যে অনেকে এটাকে এখন বিভ্রান্তি সৃষ্টি করতে যাচ্ছেন। প্রফেসর ইমাজউদ্দিন সাহেব আমাদের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন, এই জন্যে না যে বিএনপির কাছ থেকে তিনি কোনো কিছু পাবেন, কারণ বিএনপি তখন সরকারে ছিল না। বিএনপি তখন গণতন্ত্রের জন্য লড়াই করছে এখনও। তো প্রফেসর ইমাজউদ্দিন সাহেবকে আমরা এই জন্যই সবসময় মনে রাখার চেষ্টা করি। প্রফেসর ইমাজউদ্দিন সাহেব আমাদের সেই লতিফ মাসুম সাহেব অত্যন্ত সুন্দর করে কথাটা লিখেছেন যে আমাদের জন্য তিনি ছিলেন সেই বাতিঘর, যে বাতিঘরকে দেখে আমরা লিবারাল ডেমোক্রেসির দিকে যাওয়ার চেষ্টা করছি। সেই লিবারাল ডেমোক্রেসির পক্ষে আমরা যেতে চাই। আমি একটা কথা আমার প্রায় মনে হয় যে আমরা ওইখান থেকে সরে যেতে চাই কেন? ডেমোক্রেসি থাকতে আমাদের প্রবলেমটা কোথায়? আমরা ডেমোক্রেসি থাকি, বিভাজনের রাজনীতি না করি, আমরা সবাই মিলে, যেমন দেশ 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম, যুদ্ধ করেছিলাম, আমরা স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, আবার 24-এ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই লড়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই মিলে আমরা এটাকে আজকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমাদের সেই লক্ষ্য রেখে আমরা পৌঁছতে পারব। সমস্যা এত সহজ নয়, জটিল। এত সহজেই এতগুলো ক্লেদ চলে যাবে না। এই এত সহজেই আমরা মুহূর্তের মধ্যে সমস্ত কিছুকে সুন্দর করে ফেলতে পারবো না, কিন্তু ধৈর্যের মধ্যে ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে প্রফেসর ইমাজউদ্দিন সাহেবের যে আমরা বারবার সেই কথাই মনে করি যে তার দেখানো পথ, তিনি যে পথে চলতে চেয়েছেন গণতন্ত্রের পথে, যিনি লিবারাল ডেমোক্রেসির পথে, এবং সবকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে সত্যিকার একটা ডেমোক্রেটিক কান্ট্রি গড়ে তোলার ব্যাপারে সেই দিকে আমরা এগিয়ে যাব। আজকে তার এই মৃত্যু দিবসে আমি গভীর শ্রদ্ধা ভরে তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেস্ট নসিব করেন। একটি কথা বলতে চাই যে আমরা শুনেছি যার পরিবারের থেকে আপনার বলা হয়েছে যে তাদের জানানো হয়নি বা আমি ঠিক জানি না, কিন্তু পরিবারের ব্যাপারটা আসবে কেন? আমরা তো প্রফেসর ইমাজউদ্দিন সাহেবের কাছে পরিবার করতে চাই, তারা নিজেরা করবেন। এখানে যারা আজকে আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাই যে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই কাজটা করেছেন। সেই জন্যই
আমি তাদেরকে আবারও ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রফেসর ইমাজউদ্দিন সাহেব, আল্লাহর কাছে সবচেয়ে ভালো। আমি এখানে দেশের বাইরে আসছিলাম, যার কারণে সময় মতো ওনারা সাহায্য আইন নেওয়া পারি, তাহলে ক্ষমা করে দিও। ইয়ার পরে জাতীয় সংসদের অধিবেশন আছে, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তখনও আইন নেওয়া পারি। শুক্র শনিবার এর সময় পাই ওনারা সাহায্য। ওনারা বন্যা উপদ্রুত মানুষ, আর দেশত বন্যা এখনো নতুন বিষয় নয়। প্রায় সময় প্রত্যেক বছর বর্ষার সময় মধ্যে বন্যায় বাড়ে। আর পক্ষে যতটুকু সম্ভব আমরা সহায়তা করিবার চেষ্টা করি, এবারও করি না। আর পক্ষে আমরা দলীয় নেতা কর্মী এবং সরকারি ভাবে ত্রাণ যতটুকু সম্ভব দিয়ে হই। আল্লাহ রহমত এখন পরিস্থিতি ভালো, পানিও কমে গিয়ে, কিন্তু বন্যা বর্ষা যতদিন আছে আর তো সাবধান তা করিবে, হয়তো আবারও হইতে পারে। মাতামহরীর কিনারে আমার বসবাস, মাতামহরী যতদিন আছে ততদিন পানি বন্যা এই সমস্ত থাকিব। তবে বন্যা নহলেও অনেক সময় আর ফলন লাভলির অসুবিধা হয়। জিয়ান জরুরি আনই দেখে পানি বেশিক্ষণ নতা আবান, পানি উঠিব, পানি লামি যাবো, এখন ব্যবস্থা করা পান। আর রাস্তাঘাট যে বাই চলে যাবে ঠিক মতো সময় মতো মেরামত করা পান, ইয়া নিয়ে যাওয়া ইনশাল্লাহ ইয়া নারা গুজব। যা কিছু অনিষ্ট ইয়ে রাস্তাঘাট, ঘর দুয়ার, শিক্ষা প্রতিষ্ঠান বেশি নারা ইনশাল্লাহ সময় মতো মেরামত করিবার ব্যবস্থা লইব। আর যারা আর গরিব ভাই বিনকল আছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হইয়ন, বদোয়ার নষ্ট হইয়ে, খেতি ফসল নষ্ট হইয়ে বেশি নারা জরিপ করি যতটুকু সম্ভব সরকারি ভাবেও কারা ব্যক্তিগত ভাবেও কারা নেতা কর্মী বেক্ষণে মিলিয়ে আমরা বেক্ষণের সহায়তা দিয়ে যাই ইনশাআল্লাহ। তাই আরো সমস্ত এলাকার মধ্যে যা করিব বেক্ষণের চাইতে আসছি, যেহেতু আমি দেরি করে আসছি, বেক্ষণের কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা আর একখানা ক্ষমা করে দিই। রাষ্ট্রীয় হামলায় এবং বিদেশ সফর আসছিলাম, যার কারণে সময় মতো আইন নেওয়া পারি। আমরা ও না আই হতা হইতেন কি তোমরা বুঝবে না, আর দেশে মাইশাল্লাহ আছে ভাষাত কথা কওয়া করে, তোমরা ঢাকার সাংবাদিক যাই। আমরা জনগণের সরকার, জনগণের পাশে সবসময় আমাদেরকে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, খেলার গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে শুকনো খাবার এবং কিছুটা খাদ্য সামগ্রী এবং মানুষের জন্য আশ্রয় চেষ্টা করেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবিলা করব। ধন্যবাদ।